হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমরা কাইনেটিক এনার্জি নিয়ে আলোচনা করব। কাইনেটিক এনার্জি নিয়ে আলোচনা করার আগে আমাদের একটু এনার্জি সম্বন্ধেও জানতে হবে। এনার্জিটা কি? আমরা অলরেডি অনেক ভিডিও শিখেছি যেগুলোতে আমরা এনার্জি শব্দটা পেয়েছি। আজকে একটু ডিটেলসে জানবো এনার্জি বিষয়ে, তারপরে কিন্তু আমরা কাইনেটিক এনার্জি শিখব। এনার্জি ইজ দ্য ক্যাপাসিটি ফর ডুইং ওয়ার্ক। বোঝা যাচ্ছে? একদম সিম্পল ভাষায় লেখা আছে, এনার্জি ইজ দ্য ক্যাপাসিটি ফর ডুইং ওয়ার্ক। এই এনার্জি ইট মে এক্সিস্ট ইন পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, থার্মাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি। বিভিন্ন ধরনের এনার্জি রূপে কিন্তু আসতে পারে। পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, থার্মাল এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জি, কেমিক্যাল এনার্জি, নিউক্লিয়ার এনার্জি অ্যান্ড এনি আদার ভেরিয়াস ফর্ম। কেন কি এনার্জিকে তুমি যদি এই ডেফিনেশনটা পড়ো তাহলে কিন্তু তুমি পুরো বিষয়টা বুঝতে পারবে। দ্য ল অফ কনভারসেশন অফ এনার্জি স্টেটস দ্যাট এনার্জি ক্যান বি কনভার্টেড ইন ফর্ম বাট নট ক্রিয়েটেড অর ডিস্ট্রয়েড। এই দেখো, এইখানে যে পয়েন্টগুলো দেওয়া আছে, এই দুটো পয়েন্টই কিন্তু আমাদের পুরো ডেফিনেশনটা বলে দিচ্ছে। এনার্জিকে তুমি না তৈরি করতে পারবে না ধ্বংস করতে পারবে, কেবল একটি রূপ থেকে অন্য একটি রূপে কিন্তু রূপান্তরিত করতে পারবে। ওই কারণে আমরা দেখো এনার্জির কত রকমের ফর্ম পেয়ে যাচ্ছি। পোটেনশিয়াল, কাইনেটিক, থার্মাল, ইলেকট্রিক্যাল, কেমিক্যাল, নিউক্লিয়ার, কত ধরনের ফর্ম পাচ্ছি, প্রচুর ফর্ম আছে। তাহলে এনার্জিটা আমাদের কি ধরনের কোয়ান্টিটি? ডেফিনেটলি এনার্জি ইজ আ স্কেলার কোয়ান্টিটি। কেন কি আমরা পড়েছিলাম ওয়ার্কটা কি বলতো, একটা স্কেলার কোয়ান্টিটি, মনে আছে? আর দেখো ডেফিনেশনে কি বলেছে, এনার্জি ইজ দ্য ক্যাপাসিটি ফর ডুইং ওয়ার্ক। তাহলে ডেফিনেটলি ওয়ার্ক ইজ আ স্কেলার কোয়ান্টিটি, সো এনার্জি ডেফিনেটলি ইট উইল বি আ স্কেলার কোয়ান্টিটি। ইউনিট কি হবে? সিমিলার টু ওয়ার্ক, এভরিথিং ইজ সিমিলার টু ওয়ার্ক। দেখো এসআই ইউনিট, নিউটন মিটার বা জুলও লিখতে পারো। দেখো আমরা পড়েছিলাম না ওয়ার্কে, ওই কারণে কিন্তু আমি ওয়ার্কটা তোমাদের শিখিয়েছিলাম যে আমাদের ওয়ার্কটা কেন জানতে হবে। কেন এগুলো একে অপরের সঙ্গে জড়িত, তো এগুলো একে অপরের সঙ্গে জড়িত। দেখো সিজিএস ইউনিট ডাইন ইন্টু সেন্টিমিটার আর্গ অ্যান্ড গ্রাম সেন্টিমিটার স্কোয়ার সেকেন্ড স্কোয়ার। ডাইমেনশন একই, এম এল টু টি মাইনাস টু, এম এল টু টি মাইনাস টু। বোঝা গেল? এম এল টু টি মাইনাস টু। আশা করি বুঝতে পেরেছো এনার্জিটা কি। দেখো এইবারে আমরা চলে যাব আমাদের মেন যেটা কাইনেটিক এনার্জি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক কোশ্চেন তৈরি হতে পারে। আমি এই কোশ্চেন আলোচনা করব তোমার পোটেনশিয়াল এনার্জির যে ভিডিওটা নিয়ে আসবো, সেখানে দুটোর একসঙ্গে কম্বাইন কিছু কোশ্চেন আমি আলোচনা করব পোটেনশিয়াল এনার্জিতে। আজকে এই ভিডিওতে শুধুমাত্র থিওরিটিক্যাল পার্টগুলো আমরা কভার করব। কাইনেটিক এনার্জি বলেছে, কাইনেটিক এনার্জি ফর্ম অ্যান এনার্জি দ্যাট অ্যান অবজেক্ট অর আ পার্টিকেল হ্যাজ বাই রিজন অফ মোশন। বুঝতে পেরেছো আমি কি বললাম? রিজন অফ মোশন, মোশনের যে কারণ কোনো একটা পার্টিকেলের বা কোনো একটা অবজেক্টের, সেটাই কিন্তু কাইনেটিক এনার্জি। মোশনটার যে কারণটা সেটা কি? কাইনেটিক এনার্জি। তুমি এক জায়গা থেকে অন্য জায়গায় হেঁটে যাচ্ছ, তুমি সাইকেলিং করছো, উপরে একটা বস্তুকে তুমি উপরে ছুঁড়ে দিলে, সেটা নিচে নামছে, উপরে উঠছে। এই যে তুমি একটা তো ওয়ার্ক করছো, সেই ওয়ার্কটা কি হচ্ছে? এনার্জিতে কনভার্ট হচ্ছে, তাই না? কি ধরনের এনার্জি সেটা? কাইনেটিক এনার্জি। তুমি যদি মোশন সৃষ্টি করতে যাও কোনো একটা পার্টিকেলে বা কোনো একটা অবজেক্টে, তাহলে তোমার যে এনার্জিটা ক্রিয়েট হয় সেটা কি বলে? কাইনেটিক এনার্জি। মাথায় রাখতে হবে, এখান থেকে কিন্তু শর্ট কোশ্চেন আসে। আমি দেখাবো তোমাকে শর্ট কোশ্চেনটা কি ধরনের আসে। কাইনেটিক এনার্জি, কাইনেটিক এনার্জি কিন্তু মোশনের একটা কারণ, গতির একটা কারণ। আমরা এর আগে প্রথমে অনেক পড়েছি মোশন সম্বন্ধে, মোশন, ভেলোসিটি, এভরিথিং। তুমি যদি এক্সাম্পল দেখতে চাও কাইনেটিক এনার্জি, দেখো আ পার্সন ওয়াকিং, তুমি রেস্টে আছো মানে স্থির অবস্থায় আছো, তখন তোমার কিছু নেই, তখন আসবে পোটেনশিয়াল এনার্জি। কিন্তু যখন তুমি হাঁটতে শুরু করছো, দৌড়তে শুরু করছো, তখন তো তুমি একটা গতি পাচ্ছ। গতি পাচ্ছ মানে কি ধরনের এনার্জি ক্রিয়েট হচ্ছে? কাইনেটিক এনার্জি। আর থ্রোন বল, তুমি একটা বলকে থ্রো করছো, তুমি বলটা হাতে নিয়ে আছো, কোনো অসুবিধা নেই, সেটা পোটেনশিয়াল এনার্জি বা রেস্ট অবস্থায় আছে। কিন্তু যখন তুমি বলটাকে থ্রো করছো, কি পাচ্ছে? একটা গতি পাচ্ছে, মোশন পাচ্ছে। কি ধরনের মোশন? এই মোশনটা কেন পাচ্ছে? কাইনেটিক এনার্জির জন্য।
বোঝা গেল? এবার দেখো কাইনেটিক এনার্জির ম্যাথামেটিক্যাল যে ফর্মগুলো, ফিজিক্স এবং ম্যাথামেটিক্স দুটো তো একে অপরের সঙ্গে যুক্ত। ম্যাথামেটিক্যাল যে ফর্মটা সেটা কিন্তু আমাদের জানতে হবে। কি বলতো, হাফ এম ভি স্কোয়ার আমরা প্রত্যেকে জানি, এবং কাইনেমেটিক এনার্জিকে আমরা ই কে দ্বারা ডিনোট করি, এটা দ্বারা কিন্তু ডিনোট করি, হাফ এম ভি স্কোয়ার ইজ দ্য ম্যাথামেটিক্যাল ফর্ম অফ কাইনেটিক এনার্জি, হাফ এম ভি স্কোয়ার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এম ইজ মাস আর ভি ইজ ভেলোসিটি। এম ইজ মাস, ভি ইজ ভেলোসিটি। বোঝা গেল? হাফ এম ভি স্কোয়ার ইজ দ্য ফর্মুলা অফ কাইনেটিক এনার্জি। এবার চলে আসবো আমরা একটা কোশ্চেনে। দেখো আমরা যেহেতু আমরা এখানে একটা ফর্মুলা শিখলাম, তাহলে ডেফিনেটলি কিভাবে ইউজ করতে হবে সেটাও তো শিখতে হবে। দেখো এখানে লিখছে আ বল অফ মাস 2 কিলোগ্রাম। ধরো এখানে একটা বল আছে, এটা একটা বল, আরেকটা বল আছে এখানে 4 কিলোগ্রাম। দুটো বল আছে, এটার ওজন 4 কিলোগ্রাম, এটার ওজন তোমার 2 কিলোগ্রাম। দুটো একটা নির্দিষ্ট স্থান থেকে ছেড়ে দেওয়া হলো। আচ্ছা, এই বলটা একটু উপরে যেত, একটা বিল্ডিং এর উপরে আছে, একটু বলটাকে নামিয়ে নিই, কারণ ওরা বিল্ডিং এর একটা নির্দিষ্ট জায়গাতে দাঁড় করানো আছে বল দুটোকে। এটার ওজন 2 কিলোগ্রাম। এবার এখান থেকে এই দুটো বল পড়তে শুরু করলো, ভালো করে খেয়াল করো, পড়তে শুরু করলো, এবার এরকম জায়গাতে চলে আসলো, ভালো করে খেয়াল করো। আবার ঠিক একইভাবে দুটো একই ডিস্টেন্স কভার করেছে, দুটো একই ডিস্টেন্স কভার করেছে। দেখো এখানে আছে আ বল মাস 2 কিলোগ্রাম অ্যান্ড অ্যানাদার অফ মাস 4 কিলোগ্রাম আর ড্রপড টুগেদার ফ্রম 60 ফিট টল বিল্ডিং। মানে এইখান থেকে তুমি যদি এটাকে বেস ধরো, এটাকে ধরো তুমি বেস ধরে চলছো, এটা তোমার হচ্ছে বেস, মানে ভূমি বা গ্রাউন্ড বলতে পারো। এইখান থেকে এই যে ডিস্টেন্সটা দেখতে পাচ্ছ, এখান থেকে যে বিল্ডিং এর ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত বলা আছে বলো তো? 60 ফিট। 60 ফিট। দেখো ভেরি ইজি, আমি তোমাকে ডায়াগ্রাম দিয়ে বোঝাচ্ছি, তোমাকে ডায়াগ্রাম লাগবে না এক্সামে, তুমি সরাসরি করতে পারবে। এবার একে কি বলেছে, আফটার ফল 30 ফিট ইচ, মানে দুটোই কত ফিট করে নেমেছে? 30 ফিট। এটা 30 ফিট নেমেছে, এটাও কিন্তু 30 ফিট নেমেছে। তুমি একটু ভালো করে খেয়াল করো, এখানে তোমার ইনিশিয়াল পজিশন যখন ছিল তখন ইনিশিয়াল ভেলোসিটি কত ছিল? 0। এখানে যখন ছিল তখনও ভেলোসিটি 0 ছিল। ইনিশিয়াল ভেলোসিটি যেটা আমি বলছি, ইনিশিয়াল ভেলোসিটি যেটা কত বলো তো? সেটা 0 ছিল প্রত্যেকের ক্ষেত্রে। এটাতেও 0 ছিল ইনিশিয়াল, এটার ক্ষেত্রেও কিন্তু ইনিশিয়াল ভেলোসিটি 0 ছিল। এবার যখন এই দুটো বস্তু পড়তে শুরু করছে, ভালো করে খেয়াল করো, তখন তো একটা ভেলোসিটি পাবে। এইখানে আসার পর একটা নির্দিষ্ট ভেলোসিটি হবে, এরও একটা ভেলোসিটি হবে। আমি সেই ভেলোসিটিটা ধরে নিচ্ছি ভি। ভি। এবার তোমাকে আমি একটা জিনিস দেখানোর চেষ্টা করবো। আমাদের ফিজিক্সে একটা ফর্মুলা আমরা প্রত্যেকে জানি, তোমরা যদি না জানো তাহলে তোমাদের জানতে হবে, যে ভি ইজ ইকুয়ালস টু আন্ডার রুট 2GH। আন্ডার রুট 2GH, বোঝা গেল আমি কি বলতে চাইলাম? আন্ডার রুট 2GH। জিটা তোমরা বুঝতে পারছো, গ্র্যাভিটেশনাল ফোর্স, এইচটা হচ্ছে হাইট, আর ভিটা হচ্ছে ভেলোসিটি। তুমি যদি এটাকে খেয়াল করো, এখানে কি মাসের কোনো প্রভাব আছে? মানে মাস ব্যাপারটা কি এখানে কোনোভাবে এফেক্ট ফেলছে? মাসের কোনো প্রভাব আছে যে যার মাস বেশি তার ভেলোসিটি বেশি হবে, যার মাস কম তার ভেলোসিটি কম হবে, এরকম কি কোনো ব্যাপার আছে? না। ভালো করে দেখো, ভেলোসিটি কোনোভাবেই এফেক্টেড নয় মাসের দ্বারা। তুমি 5 কিলো ওজনের একটা বাটখারা ফেলো বা 200 গ্রামের ওজনের একটা বাটখারা ফেলো, ওর ভেলোসিটির কোনো পরিবর্তন হবে না। বোঝা গেল? ভেলোসিটি উইল বি রিমেইন কনস্ট্যান্ট, মানে মাস কোনোভাবেই এফেক্ট ফেলবে না ভেলোসিটির উপরে। ওকে, তাহলে ভেলোসিটি আমরা এইভাবে লিখতে পারি, ভেলোসিটি is not dependent on mass। বোঝা গেল? আমি তোমাকে ওই জন্য ফর্মুলাটা কিন্তু এখানে লিখে দেখিয়ে দিলাম। এবার দেখো, আমরা এবার কাইনেটিক এনার্জি আমরা চলে যাই। আমাদেরকে জিজ্ঞাসা করেছে রেসপেক্টিভ কাইনেটিক এনার্জি, তাহলে আমি যেটা বের করব, কে 1 আমি লিখছি, আর এখানে লিখছি আমি কে 2। কে 1 আমি যদি পড়তে চাই তাহলে হাফ m1v², কারণ ভি এর তো কোনো পরিবর্তন নেই, তাহলে আমার, আর এখানে m2 v², তাহলে এখানে v², এখানে v² কেটে গেল, এখানে হাফ কেটে গেল, তাহলে এখানে কে পড়ে থাকছে? m1:m2। আমার এখানে m1:m2 পড়ে থাকছে, তাই তো? তাহলে আমি m1:m2 যদি বের করতে যাই, m1 কত ছিল আমার? আমার m1 ছিল 2 কিলোগ্রাম,
তাহলে দেখো 2 কিলোগ্রাম 2, আর M2 কত ছিল 4 কিলোগ্রাম। তাহলে এখান থেকে যদি সিম্পলিফাই করো কি হবে 1:2, 1:2 ইজ দ্য রেজাল্ট। দ্য রেশিও অফ কাইনেটিক এনার্জি, এই যে বলেছে দ্য রেসপেক্টিভ কাইনেটিক এনার্জি উইল বি ইন দ্য রেশিও 1:2। বোঝা গেল আমি কিভাবে করলাম। দেখো কত সংক্ষেপে কিন্তু আমরা এই প্রবলেমগুলো করতে পারি। আমি তোমাদের এক্সপ্লেন করছি তাই একটু সময় লাগছে হয়তো, বাট এগুলো খুবই সহজে কিন্তু করা যায়। ওই কারণে আমরা যে ফর্মুলাগুলো শিখছি প্রত্যেকটাই কিন্তু অ্যাপ্লিকেবল ইন ম্যাথামেটিক্স। আমি তোমাদের সেটা প্রত্যেকটা কিন্তু একটা করে এক্সাম্পল নিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট দুটো রিলেশন আমাদের জানতে হবে। একটা হচ্ছে মোমেন্টাম আমরা শিখেছিলাম, মাস ইন্টু ভর, আর কাইনেটিক এনার্জি এখন শিখলাম। তাহলে দুটোর মধ্যে কি রিলেশন সেটা আমরা জানবো। কনসিডার আ বডি অফ মাস ইস এম, আমরা একটা বডির মাস ধরে নিলাম এম, এবং মুভিং উইথ আ ভেলোসিটি, এবং ওই বডিটা মুভ করছে একটা ভেলোসিটিতে, সেটাকে ভি ধরছি। তাহলে আমরা লিনিয়ার মোমেন্টাম শিখেছিলাম যে পি দ্বারা ডিনোট করা হয়, সেটা পি এম ইন্টু ভি, মাস ইন্টু ভেলোসিটি। আমরা একটু আগেই দেখলাম যে আমাদের কাইনেটিক যে এনার্জি সেটা ই কে হাফ এম ভি স্কোয়ার, তাই তো। তুমি যদি একটু খেয়াল করো, আমি এখান থেকে এটাকে মডিফাই করবো। আমি এবারে মডিফাই করে লিখবো। আমরা জানি ই কে ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার। দেখো তো এটাকে মডিফাই করে আমি এরকম লিখতে পারবো না। আমি নিচে একটা এম নিচ্ছি জোরপূর্বক, তাহলে এখানে আমাকে একটা এম দিয়ে গুণ করতে হবে, তাহলে এটা এম স্কোয়ার হয়ে যাবে, এটা ভি স্কোয়ার। তাহলে এটাকে একটু মডিফাই করে নেই, 1/2m লিখছি। এটাকে আমি দেখো তো এরকম লিখতে পারি না, এম ভি তারপর এ স্কোয়ার। এম ভি মানে কি জানি আমরা, এম ভি মানে আবার পি জানি, তাহলে 1/2m ইন্টু পি স্কোয়ার। বোঝা গেল। তাহলে এখান থেকে আমরা মডিফাই করে যেটা পেয়ে যাচ্ছি, যে ফর্মটা পেয়ে যাচ্ছি, দেখো যে E k is equals to P to the power 2, that means momentum by 2m। এটাকে তুমি আরো মানে তোমাদের এই ফর্মগুলো জানতে হবে, কেন কি তোমাকে সরাসরি এই কোশ্চেনগুলো তুলে দিতে পারে। একটা ফর্ম দিয়ে বলে দিল যে কোনটা তোমার হচ্ছে মোমেন্টাম আর তোমার হচ্ছে কাইনেটিক এনার্জি রিলেশনশিপ। তাহলে এখান থেকে দেখো তো আমি লিখতে পারি না যে পি স্কোয়ার ইকুয়ালস টু 2m EK। এটাকে মডিফাই তুমি যত মডিফাই করতে পারো, আমাদের কিন্তু অলরেডি ক্যালকুলেশন কভার হয়ে গেছে। আমি এটাকে মডিফাই করে লিখেই যাচ্ছি। দেখো ইকে দিস ইজ মানে অনেকগুলো ফর্মে তুমি কিন্তু তোমাকে অনেকগুলো ফর্মে কিন্তু তুমি রেজাল্ট পেয়ে যাবে। তুমি কিন্তু অনেকগুলো ফর্মে রেজাল্ট পাবে। তুমি এই ফর্মটা তো রেজাল্ট পেতে পারো p²/2m। আবার তোমাকে এই ফর্মটাও দেওয়া থাকতে পারে এক্সাম, যে কোনো ফর্ম তোমার কাছে দেওয়া থাকতে পারে। তোমাকে কিন্তু ওইভাবে প্রিপেয়ার হতে হবে। বোঝা গেল আমি কি বলতে চাইলাম। এবারে দেখো আমি আরো একটা কোশ্চেন নিয়েছি যেগুলো আমাদের এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্য ভেরিয়েশন অফ ই কে উইথ পি, মানে তুমি যদি ই কে মানে পোটেনশিয়াল এনার্জি কাইনেটিক এনার্জির তুমি যদি ভেরিয়েশন যে চেঞ্জটা দেখতে চাও কার লিনিয়ার মোমেন্টামের রেসপেক্টে, এইটা তোমার হচ্ছে ই কে এই সাইডে। বোঝা গেল। আর এই সাইডে যেটা আছে তো এটা হচ্ছে তোমার লিনিয়ার মোমেন্টাম। এই ক্ষেত্রে তোমার যে মানে যে শেপটা তৈরি হয় সেটা কিন্তু প্যারাবোলা হয়। কি বললাম আমি, প্যারাবোলিক শেপ হবে। কি হবে বলো তো, প্যারাবোলিক শেপ হবে। তোমরা প্রত্যেকে হয়তো প্যারাবোলা, ইলিপস, হাইপারবোলা এগুলো শিখেছো, তাই না? 11-12 কভার করে এসছো মানে তোমরা জানো এই যে ডায়াগ্রামটা তৈরি হয়েছে এটা কিন্তু প্যারাবোলিক শেপ তৈরি হবে। বোঝা গেল। তাহলে ভেরিয়েশন অফ ই কে উইথ রেসপেক্ট টু লিনিয়ার মোমেন্টাম ইজ প্যারাবোলিক। এর আগেও আমরা একটা পড়েছিলাম প্যারাবোলিক ফর্ম, মনে আছে? একটা ফুটবলকে কিক করছি, কোন পথে গিয়ে পড়বে? প্যারাবোলিক ফর্মে গিয়ে পড়বে, এরকম ভাবে। যাক, তাহলে এই ফর্মটা আমরা অলরেডি শিখে গেছি। এখান থেকে আমরা লিখতে পারি আ বডি ক্যান নট হ্যাভ মোমেন্টাম উইথাউট হ্যাভিং কাইনেটিক এনার্জি। দেখো কেন এই কথাটা বলা হচ্ছে, যদি তোমার কাইনেটিক এনার্জি থাকে তাহলে ডেফিনেটলি তোমাকে মোমেন্টাম থাকবে, ওই অবজেক্টের মোমেন্টাম থাকবে যদি তোমার কাইনেটিক এনার্জি থাকে। আমি কি বললাম, যদি তোমার কাইনেটিক এনার্জি থাকে কোনো একটা অবজেক্টে ডেফিনেটলি তার মোমেন্টাম থাকতে হবে, নইলে কিন্তু তা সম্ভব নয়। কেন দেখো দেখো এটা তো প্রত্যেকে একে অপরের সঙ্গে জড়িত না। দেখো এখানে পি, পি মানে কি লিনিয়ার মোমেন্টাম, আর ই টু দি পাওয়ার কি মানে কি কাইনেটিক এনার্জি। আর এইটা এই দুটো কি কনস্ট্যান্ট। আমরা জানি মাস এবং টু তো একটা কনস্ট্যান্ট একটা নাম্বার, মাস তো কনস্ট্যান্ট নাম্বার। তাহলে এই দুটো কনস্ট্যান্টকে যদি আমরা সরিয়ে দিই তাহলে এটাকে আমরা প্রপোর্শন হিসেবে ব্যবহার করতে পারি না, কারণ প্রপোর্শন সরিয়ে দিলেই তো আমরা একটা কনস্ট্যান্ট নিয়ে আসি, তাই না? তাহলে এইটা কিন্তু এই রিলেশন থেকে আমরা বলতে পারি যে লিনিয়ার মোমেন্টাম এবং কাইনেটিক এনার্জি একে অপরের সঙ্গে জড়িত, একে অপরের সঙ্গে জড়িত। একটা ছাড়া অপরটার কোনো অস্তিত্ব আলোচনা করা সম্ভব নয়। আশা করি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম।
এবারে চলো আমি একটা প্রবলেম নিয়েছি, এখানে আবার একটা রিলেশনশিপ শিখলাম, সেই রিলেশনটার উপরে আমাদের তো প্রবলেম করতে হবে। আমি যত রিলেশন শিখবো তত আমি রিলেশনের উপরে একটা করে প্রবলেম নেবো, যাতে রিলেশনটা কিভাবে অ্যাপ্লাই করতে পারি সেটা তো জানতে হবে। খালি রিলেশন শিখলাম এবং কোথায় অ্যাপ্লাই করতে হবে তা জানলাম না, তাহলে কি করে সম্ভব? ফিজিক্সটা কমপ্লিট ডিফারেন্ট, ইটস কমপ্লিটলি অল অ্যাবাউট আন্ডারস্ট্যান্ডিং। তুমি এগুলোকে মুখস্থ করে নিয়ে কিছু করতে পারবে না, পরীক্ষা ফেল করবে। তাহলে তোমাকে প্রথমে আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার বিল্ড করতে হবে, তারপরে তুমি কোশ্চেন অ্যাটেন্ড করতে পারবে। তাহলে আমি এখন কি যাচ্ছি? প্রসেসিং অফ আন্ডারস্ট্যান্ডিং। আমি কিন্তু এখন আন্ডারস্ট্যান্ডিং এর ওয়েতে যাচ্ছি, তারপরে আমি এমসিকিউ নিয়ে আসবো। কোশ্চেন নাম্বার 2 দেখো। কোশ্চেন নাম্বার 2 বলেছে টু বডিজ অফ মাসেস এম। প্রথম যে বডিটা আছে তার মাস এম, তারপরে যে বডিটা আছে সেটা হচ্ছে 4m, মুভিং উইথ ইকুয়াল কাইনেটিক এনার্জিস। কি বলেছে? কাইনেটিক এনার্জি ইকুয়াল। ভালো কথা। দ্য রেশিও অফ দেয়ার মোমেন্টাম, এখানে কিন্তু এই জিনিসটা মেনশন করা হয়েছে, ইকুয়াল কাইনেটিক এনার্জি, ইকুয়াল কাইনেটিক এনার্জি। তাহলে তুমি যদি রেশিও অফ লিনিয়ার মোমেন্টাম বের করতে চাও, আমি ফার্স্ট যে অবজেক্ট আছে সেটাকে আমি P1 ধরে নিলাম, ফার্স্ট যে অবজেক্টটা বা বডিটা আছে তার লিনিয়ার মোমেন্টাম P1 ধরেছি, আর সেকেন্ড যে বডিটা আছে তার আমি লিনিয়ার মোমেন্টাম P2 ধরলাম। তাহলে P1 এর মানে আমি কি লিখতে পারবো? √2 m1 ই কে। এবার ই কেটাকে আমি K1 K2 দেবো না, কেন কি দুটোতে ইকুয়াল বলেছে, বোঝা গেল? তাহলে 2m2 ই কে। এখান থেকে তুমি পরিষ্কার বুঝতে পারছো 2 চলে যাবে, ই কে হেঁটে যাবে, তাই না? কারণ এগুলো যা আছে তাই আছে প্রত্যেকটার ক্ষেত্রে, 2 সরে গেল, ই কেও সরে গেল। তাহলে আলটিমেটলি এখানে কে পড়ে থাকলো? m1 √m2। তুমি খেয়াল করো, এবার তুমি ভ্যালুটা বসিয়ে দিতে পারবে। m1 এর ভ্যালু কত বলো তো? m1 এর ভ্যালু শুধুমাত্র m, ভালো কথা। আর তোমার হচ্ছে m2 এর ভ্যালু কত? 4m। তাহলে এটাকে তুমি মডিফাই করো, এটা m থেকে যাচ্ছে, ভালো কথা। এখানে 4 এর যদি তুমি স্কোয়ার রুট করো তাহলে কত হবে? 2। আর এখানে m থেকে যাচ্ছে, তাহলে এটা √m, এটা √m কেটে গেল। তাহলে আলটিমেটলি এখান থেকে যেটা পেয়ে যাব 1:2। 1:2 ইজ দ্য রেজাল্ট। 1:2 ইজ দ্য রেজাল্ট, মানে মোমেন্টামের যে রেশিও সেটা হচ্ছে 1:2। কি বললাম আমি? মোমেন্টামের যে রেশিও সেটা হচ্ছে 1:2। আশা করি বুঝতে পেরেছো। 1:2, 1:2। দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোনটা পেয়ে গেলাম আমি? অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। বোঝা গেল আমি কি বললাম? তাহলে আজকে আমরা যেটা শিখলাম সে তোমার কাইনেটিক এনার্জি, টোটালটাই কাইনেটিক এনার্জি আজকে আমি কভার করলাম। এর পরের যে ভিডিওটা আসবে সেখানে আমরা পোটেনশিয়াল এনার্জি সম্বন্ধে জানবো, এবং সেই পোটেনশিয়াল এনার্জির সঙ্গে আমরা এই দুটোকে কম্বাইন করে কিছু এমসিকিউ আলোচনা করবো, যে কি ধরনের এমসিকিউ গুলো হতে পারে, যাতে করে তোমরা বুঝতে পারো যে এই ধরনের এমসিকিউ গুলো আসবে এবং আমরা অ্যাটেন্ড করতে পারবো কিনা। বোঝা গেছে? তো পরবর্তী ভিডিও আসা পর্যন্ত তোমরা দেখতে থাকো এবং শিখতে থাকো। থ্যাংক ইউ, টেক কেয়ার।